যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল, তার এক সেকেন্ড দেখিনি, 8টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওদিকে দিদিভাই রান্না শুরু হয়ে গেছে, ওর প্রতিদিন সকালবেলা 8টার মধ্যে রান্না শুরু হয়ে যায়। তো ওই যে মিক্সার করছে, মানে এবার রান্নাবান্না স্টার্ট করবে। তো যাই হোক, আমার কিন্তু আজকে সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এমনকি দৌড়ে জল দেওয়া। আর হাতে নিয়ে আছে ব্রাশ, এখন কলগেট লাগায়ে ব্রাশ করব। আকাশের পরিস্থিতি এত পরিমাণে খারাপ এই কটা দিন, পুরো কুয়াশা, যেমন কুয়াশা পড়ছে তেমন ঠান্ডা। তো চলো দেখো কত কুয়াশা। যত বেলা বাড়ছে ততই যেন কুয়াশার বাহার দিচ্ছে। বাজে এখন সকাল 8টা, তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে ভোর 5টা। তো যাই হোক, সকাল সকাল বজরংবলীকে একটু দর্শন করে নিলাম, আর সেই সাথে সাথে দেখে নিলাম কালকে যে ফুলটা দিয়েছিলাম জবা ফুল, সেটা কিন্তু এখনও অবধি সতেজ হয়ে আছে। তা কিন্তু একদম কোনো রকম মুড়ে যায়নি। তাহলে ভাবতে পারছো কতটা ঠান্ডা পড়েছে। আর যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে, এই যে রিসেন্টলি কয়েকদিন ধরে শীত পুরো জাঁকিয়ে পড়ছে। মাথা থেকে মনে হচ্ছে না যে টুপিটা খুলি, মনে হচ্ছে সেই আগেকার দিনের বউ বউ ভাব। আগেকার দিনে প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম, এখান থেকে ধরো 15 বছর আগের কথা, তো তখন না মাথা থেকে ঘুমটা নামানো যেত না। আর এখন জেনারেশন এসে গেছি, ঘুমটা তো কোথায় থাক, এখন শীতের ভয়তে মাঝে মাঝে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হয়। মাঝে মাঝে কি যখন চাদর মুড়ি দিই তখনও ঘুমটা দিয়ে থাকি, আর যখন সোয়েটার মুড়ি দিই তখনও তো টুপিটা মুড়ি দিয়ে বসে থাকি। খেয়ে নিয়েছি 1 কাপ চা, এতে করে পুরো শরীরে ফুল এনার্জি এসে গেছে। আর এইবার এনার্জি সহকারে ধীরে সুস্থে সংসারের কাজগুলোকে টুকটাক করে সেরে ফেলি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। আর এদিকে ফ্রিজের উপরে এই টাকাটা তোমার দাদাভাই প্রায় মাঝে সাঝে মুছে ফেলে। তবুও ওই যে ছেলে মানুষে মোছা আর পরিষ্কার করা আর মেয়ে মানুষে মুছে পরিষ্কার করা কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। তবুও নিজের সংসার, নিজেকে তো সযত্নে নিজেকে আগলে যত্ন সহকারে রাখতে হবে। সেখানে আমার যত বড়ই রিস্ক হোক না কেন। দেখতেই পাচ্ছ ওই যে তোমার রাধাকৃষ্ণের মূর্তিটা ছিল, আমি 4টে চেয়ার এক জায়গায় করে কিন্তু হাতের নাগাল পাইনি, তবুও পা উঁচু করে দিয়ে সেটাকে মুছে পরিষ্কার করলাম। ওই যে সংসারের প্রতি একটা দায়িত্ব আর যত্ন যদি থাকে, যতই শীত পড়ুক, কোন ঠাসা দিয়ে ফেলুক, তবুও কিন্তু ফুল এনার্জি সহকারে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, আর সেই সময়টুকু আমি মাঝে মাঝে টের পাই না। দেখো ঘরটা যে পরিষ্কার করব, কি করে পরিষ্কার করব, দুজনে এখনো ঘুমিয়ে আছে। এই বাবা, 9টা বেজে গেছে, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? তোরা যতক্ষণে উঠবি ততক্ষণে আমার একটু ঘরে ঝুলটা ঝেড়ে নিই। চারিদিকে হালকা হালকা ঝুল হয়েছে এত, সে মানে আর চোখে, হালকা চোখে ছাড়া দেখা যাচ্ছে না। অনেক কবারই ঠেলাঠুলি করলাম, তবুও তারা উঠলো না। এখনও অবধি কিন্তু আমি বক বক করছি, আর এই যে কর্নারে কর্নারের যে ঝুলগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলছি। যেহেতু নিচে পড়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই, সেই জন্য কিন্তু ওরা ঘুমিয়ে থাকা সত্ত্বেও আমি এই যে ঝুলটাকে পরিষ্কার করছি। জানো তো আজ রবিবার, তো আজকে যদি আবার ঝুল না ঝাড়ি তাহলে কালকে আবার সোমবার, সোম মঙ্গলবার আবার ঝুল ঝাড়তে নেই। তো এতে করে আবার বুধবার, এবার বুধবারে যদি আবার কোনো রকম কোনো সময় না পাই তাহলে আবার সেই সামনের সপ্তাহ। এই 1 দিন 2 দিন করতে করতে কিন্তু আমার গোটা একটা সপ্তাহ ওরভাবে চলে যায়।
আর ওই যে আমাদের ঘরটাকে ঝুল ঝেড়ে এখন চলে এসেছি শাশুড়ি মার ঘরে। এই ঘরেও কিন্তু বেশ ভালো ঝুল পড়েছে জানো তো। এই ঘরটাতে আরও বেশি করে ঝুল পড়ে, কারণ এই ঘরটাতে সেইভাবে থাকা হয় না। তবে রিসেন্টলি আমি না মাঝে সাঝে এসে এই ঘরে বসে থাকি। আর দেখতেই পাচ্ছ আমাদের কত জামা কাপড়ের গাদা। আর এই জামা কাপড়গুলো না এখন বেশ সুবিধা হয়েছে এই ঘরে রাখার জন্য, কেননা ওই ঘরে তো আলনায় জায়গা হয় না। আর একটা আলনা আর 4টে মানুষের জামা কাপড়, প্রতিদিন আরও শীত পড়েছে, কত কত জামা কাপড় হয় দেখো। পুরো একেবারে খাট গাদিয়ে রেখে দিয়েছি। ওই ঘরে যে জামা কাপড় নেই তা কিন্তু নয়, ওই ঘরে আলনা টেবিলের উপরে সেখানেও কিন্তু জামা কাপড় ভর্তি। এছাড়াও যে বাইরে দড়ি আছে সে মানে গ্রিলের গা দিয়ে, সেখানেও কিন্তু পরা যে জামা কাপড় খুলে খুলে রাখা হয় সেগুলোও কিন্তু ভর্তি করে রাখা হয়ে আছে। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। নিজের কাজগুলোকে নিজেকে করতে হবে, তবে টাইম ম্যানেজ করে আর স্মার্টলি ভাবে। তো সেটা তো যথারীতি সময় মতো করতেই চাই, তবু কিছু কিছু সময় না নিজের অগোচরে সময় কোথা থেকে কিভাবে পার হয়ে যায় বুঝতেও পাই না। আর এই শীতের দিনে এত পরিমাণে কুয়াশা বেড়েছে, সেখানে না কাজ করতে গেলে কেমন ল্যাদ খাওয়া ভাব হচ্ছে, যাকে বলে অলসতা। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু উনুনটা কালকে ল্যাপা পোছা ছিল, ওই জন্য উনুনটা ল্যাপা পোছা লাগেনি। সেখানে আমার এই যে হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে কাঠগুলোকে এক জায়গায় করে এখন চলে আসলাম পিঠের বাটি সাজাতে। সকালবেলাও 1 বাটি 2 বাটি সাজিয়েছি। একটা আমার মাকে নিয়ে গেছে তোমার দাদা ভাই, একটা হচ্ছে অনির্বাণকে দিয়েছিলাম। আর এই যে এখন একটা প্লেট গুছিয়ে দিয়ে আসলাম বৌমার বাড়িতে। তো পিঠেটা খেয়ে তো বৌমা খুব সারপ্রাইজ হয়ে গেছে যে আমার শাশুড়ি মা এমন পিঠে বানিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি সেইভাবে কোনো দিন নিজে একা এইভাবে কোনো রকম কোনো পিঠে বানাইনি। আর এখন রিসেন্টলি এবছর সাহস করে কিন্তু কত কিছুই না করে ফেলছি। ধৈর্য আর সাহস যদি থাকে তাহলে কিন্তু না পারা না শেখা কাজগুলোও কিন্তু একসময় হাতে করে শিখে নেওয়া যায়। আর যেহেতু এখন আমার একার সংসার, সেহেতু তো আমার কাজ করে দেওয়ার কিংবা খাবার কোনো রকম কেউ বানিয়ে দেওয়ার কেউই নেই। খেতে ইচ্ছা করলে সেটাকে কিন্তু নিজেকেই করে নিতে হবে। আর আমি কাল যে দুধের প্যাকেটটা এনেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ যে ফ্রিজে আছি, তাহলে আমি পিঠেটা কোন দুধ দিয়ে বানালাম, এটা হয়তো প্রশ্ন থাকতে পারে। তো পিঠেটা বানিয়েছিলাম মায়ের বাড়ি থেকে, মা দুধ পাঠিয়ে দিয়েছিল আর একটা নারকেল পাঠিয়ে দিয়েছিল। তো সেটা দিয়েই আপাতত বলতে পারো আমি পিঠেটা বানিয়েছিলাম। আমার ওই প্যাকেট দুধটা আর খরচাই হয়নি। আর এই পিঠেটা বানানোর প্রধান কারণ ছিল আমার মা, তার অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল। গুলশান কেমন হয়েছে? গুলশান এটা নিজে হাতে বানিয়েছিল, আরেকজন বানিয়েছিল এইটা, এই যে লাড্ডু বানিয়ে নিয়ে। তো এর মধ্যে লাড্ডু এই যে আরেকজনের দিয়েছে, সবে উঠে মুখ ধুতে গেল, আর উনি মুখ ধুয়ে পিঠে খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি নিয়ে বসলাম। তো যে কথাটা বলতে বলতে থেমে গেছিলাম, তো তার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হয়েছিল, তো আমাকে বলেছিল। তো আমি বলি মা আমি তো ঠিকঠাক পারি না। তো মা বলে তুই তো দেখেছিস কেমনভাবে কি বানায়, তাহলে একবার চেষ্টা করে দেখ, অবশ্যই পারবি। আর মানুষের কাজ মানুষ পারে না তা কখনো হয়? মানুষের কাজ মানুষই পারে, তবে চেষ্টার দ্বারাই সবই সম্ভব। কুঁড়ে ঘরে থেকেও কিন্তু রাজপ্রাসাদের সুখ শান্তি সব কিছু পাওয়া যায়, আবার রাজপ্রাসাদ থেকে কিন্তু কুঁড়ে ঘরে সুখ শান্তি কেউ কখনো পাবে না। সেখানে হবে দম বন্ধ করা গুমটো একটা পরিবেশ। সত্যি কি তাই বললাম? এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? তোমরা প্লিজ একটা কমেন্টে আমাকে জানিও তো যে এই দুটো সুখ শান্তির অনুভূতি কেমন। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে। আর
এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তো ভাতের হাঁড়ির জল চাপিয়ে দিয়েছি, আর ওদিকে যে আলুগুলো দেখলে নতুন আলু একটা কাকু দিয়েছে, তো সেটাকে ঝুড়িতে ঢেলে দিলাম। একটু রোদ্দুর পরে ওখানে হালকা রোদ্দুরে জলটা শুকিয়ে যাবে, তাতে করে আলুগুলো পচে যাবে না, অনেক দিন থাকবে। আর এরই মাঝে ফাঁক বুঝে সকালের কিছু বাসন ছিল, সেগুলো তো মাজা ধোয়া করে আসলাম। আর তারপরে দেখলাম এসে ভাতটা প্রায় ফুটে উঠবো, তার জন্য জালটা একটু কমিয়ে দিয়ে এদিকে ভাবলাম যে আলুগুলোকে ধুয়ে এনে আগে সিদ্ধ বসিয়ে দিই। ওই জন্য ভাতটা ফুটে উঠেছে, সেটাকে লাবিয়ে রেখে আমি কিন্তু ওদিকে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি। আলুটা এক গড়া সিদ্ধ হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে এই যে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। জানো তো ফুলকপি এখন রিসেন্টলি দেখছি অনেকটা মানে দাম কমে গেছে, এখন 1 টাকা 2 টাকা করেও পাওয়া যাচ্ছে। তো আমরা তো এখন 1 টাকা 2 টাকা করে কিনতে পাচ্ছি না, যেহেতু আমার বোনের বাড়ির থেকে আনা ছিল। তো সেই ফুলকপি এখনও অবধি খেয়ে ফোরাতে পারছি না, এক ব্যাগ সবজি দিয়েছিল। তো সেই সবজি যে কতদিন খেতে হবে তার কোনো ঠিক নেই, কেননা মাঝে সাঝে এদিক দিয়ে ওদিক দিয়ে যে আমরা টুকিটাকি সবজি নিয়ে আসি, ওই জন্য কিন্তু ওই সবজিগুলো এক প্রকার বাড়তি হয়ে গেছে। আর এদিকে নিয়ে এসেছিলো কালকে টক পালন, তো টক পালনের একটু চাটনি করতে বলেছে তোমার দাদা ভাই, তার জন্য কিন্তু আমি তেলের উপরে 5 ফোড়ন দিয়ে এই যে টক পালনকে দিয়েছি। এতে কিন্তু এক বিন্দু পরিমাণে জল দেব না, শুধুমাত্র চিনি বা এই যে ঠাকুর ঘরের বাতাসা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেলবো, এতেই পুরোপুরি একেবারে চাটনি রেডি হয়ে যাবে। জোরে আমার এখনো রান্না হয়নি, ওর আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ওকে দিয়েই বললাম যে পুজোটা দে, কারণ আমার এখনো রান্না হতে হতে অনেকটা দেরি। আমি বলে দিয়েছি আর ও পুজো দিয়েছে। আর আমার এদিকে রান্নাঘরে কিন্তু এখনো হচ্ছে, টক পালনটা তো বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়েছি তোমার ফুলকপি রান্না করার জন্য। তো চলো দেখো কতদূর কি হলো। এদিকে আমি টক পালনটাকে বসিয়ে এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে বেছে নিয়েছি, আর এইগুলো তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো টক পালনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপরে সেটাকে লাবিয়ে এই যে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। তার আগে তো ফুলকপি আর ডিমটাকে ভাজা করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে আলু মশলা দিয়ে কষিয়ে ওর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি না দিলেও হতো, তবে আলুর দমের সঙ্গে ফুলকপি আর একটা মানে অন্যরকম স্বাদ আনার জন্য কিন্তু আমি দিয়েছিলাম। আর সত্যি তরকারিটা এত দারুণ খেতে হয়েছিল কি বলবো। তোমাদের দাদাভাই খাচ্ছে আর বলছে রাত্রেবেলা রুটির সঙ্গে তরকারিটা না একদম জমে যাবে। তো যাই হোক, এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমাদের প্রতিনিয়ত যে মিষ্টি একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর তোমাদের কাছে আশা রাখি প্রতিনিয়ত মিষ্টি একটা কমেন্টের। আজ স্নান করে আর পুজো দেওয়ার ব্যস্ততা নেই, তবুও ঠাকুর ঘরে একটিবার যাব নমস্কার করতে, যেহেতু বাবু আজকে পুজো দিয়েছিল আর আমি বাসনগুলো মেজে দিয়েছিলাম, ও ধুয়ে নিয়েছিল। আর আমি স্নান করতে যাওয়ার আগে ওদের সকলকে খেতে দিয়ে বাসন মেজে ধুয়ে স্নান করেছি, আর এখন নিচে খেতে বসেছি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।